Hello everyone, welcome back to my channel. I hope you all are doing very good. শান্তিনিকেতনের আরেকটা ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। তোমরা যদি আমার পার্ট 1 এর ব্লগটা না দেখে থাকো তাহলে আমি আই বাটন দিয়ে দেব, ক্লিক করে দেখে নিতে পারো। আজকে আমাদের ডেস্টিনেশন সোনাঝুরি হাট বা খোয়াই মেলা। শান্তিনিকেতন বললেই যেটা সবচেয়ে আগে মাথায় আসে সেটা হচ্ছে সোনাঝুরি হাট। কম বেশি তোমরা সবাই এই হাটের কথা শুনে থাকতেই পারো। বোলপুর স্টেশনে নেমেই তোমরা যদি কোনো টোটোকে জিজ্ঞাসা করো যে শান্তিনিকেতন থেকে সোনাঝুরি কি করে যাব, তারাই তোমাদের গাইড করে দেবে। কখনো কখনো ডাইরেক্ট যেতে গেলে ভাড়া অনেকটাই বেশি পড়ে, কিন্তু আমরা যেহেতু অন্য রুট দিয়ে গেছিলাম তাই আমাদের ভাড়াটা কম্প্যারেটিভলি একটু কম ছিল। এই জায়গাটার নাম শুনলে তোমরা বুঝতেই পারবে যে সোনাঝুরি গাছে এই জায়গাটা ভরা, আর সামনেই রয়েছে কোপাই নদী। তবে একটা কথা আগেই বলে রাখি, সোনাঝুরির হাট কিন্তু প্রত্যেক দিন বসে না। শীতকালে বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই বসে, তবে শনি রবিবার একদম কম্পালসারি অ্যাটেন্ডেন্স দিয়ে বসে। আমরা যেহেতু শীতকালেই গেছিলাম ওই জানুয়ারি মাসের প্রথম দিকটাতেই, তাই জন্য আমরা শনি রবিবার যাওয়াতে হাটটা কিন্তু একদম জমজমাটি পেয়েছি। গরমকালে মনে হয় না এখানে প্রতিদিন হাট বসে, তবে শনি রবিবারটা বসে। আর বর্ষাকালেও ডিপেন্ড করছে বৃষ্টির ওপর। আর বিভিন্ন উৎসব পার্বণের দিনে কিন্তু লোকাল লোকেদের জিজ্ঞাসা করেই তোমরা ওখানে যাবে। তোমরা যদি বোলপুর স্টেশনে নেমে সোনাঝুরি হাটে না যেতে চাও তাহলে প্রান্তিক থেকেও যেতে পারো। প্রান্তিক স্টেশন থেকে কিন্তু এটার ডিস্টেন্স মাত্র 1.5 কিলোমিটার, আর স্টেশন থেকেও টোটো কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। এই হাটে কম বেশি সবাই কিন্তু শপিং করতেই যায়, আর আমরাও কিন্তু সেখান থেকে বাদ পড়িনি। হাটে ঢুকেই সবার আগে আমার নজর পড়েছিল এই ব্যাগ আর গয়নাগুলোর দিকে। ব্যাগগুলোর দাম কিন্তু কম্প্যারেটিভলি অনেকটাই কম, কিন্তু আমাদের যেহেতু অনেকটাই লাগেজ ছিল তাই বেশি জিনিসপত্র আর বাড়াচ্ছিলাম না। এখানে কিন্তু 30 রুপিস থেকেই ব্যাগ অ্যাভেলেবেল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখান থেকে একটা হাসুলির হার নেব, আমি কিন্তু সেটা নিয়েছিলাম। দাম ওই 80 টাকা মতন নিয়েছিল। আর একটা শাড়িও নিয়েছিলাম, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এছাড়াও মেয়েদের জন্য আরো অনেক কিছু ছিল, কুর্তি, স্কার্ট, প্লাজো, আর সব কিছুই কিন্তু ওই 200 থেকে 300 টাকার মধ্যে। এখানে কিন্তু অনেক রকমের পেন্টিংস আর ঘর সাজাবার আইটেমও ছিল। আর এই যে দেখতে পাচ্ছ একতারা, এগুলোও কিন্তু খুবই ভালো, মাত্র 50 টাকা থেকে শুরু। আর এটা হলো আমার বন্ধু সৌম্য, ওর বাড়ি বোলপুরেই, তাই ওকে আমরা আগে থেকে বলেছিলাম আমাদের সোনাঝুরি হাটে নিয়ে যাওয়ার জন্য। আর এগুলো হলো পোড়া মাটি দিয়ে তৈরি ঘর সাজাবার অনেক রকমের জিনিসপত্র। আমাদের দেখে খুবই ভালো লাগছিল, বাট যেহেতু আমাদের ট্রেনে ফিরতে হতো তাই ভয়ে আর নিলাম না। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ সাদা রঙের, এই শাড়িটাই আমি নিয়েছিলাম হাট থেকে। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। গোটা শাড়িতে রবীন্দ্রনাথের অনেক গান, কবিতা আর কিছু একতারার ছবি আঁকা ছিল। শাড়িটার দাম নিয়েছিল 300 থেকে 350 টাকার মধ্যে। আর শাড়িটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, সামারের জন্য একদম পারফেক্ট। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার একটাও ভিডিও এরপর মিস না হয়ে যায়। আর যারা যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।
অলসো তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে একদম ভুলো না আমার পেজটাকে। সোনাঝুরির হাটে ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই দিনটা যেহেতু শনিবার ছিল আমরা ভাবলাম কঙ্কালীতলা থেকে একবার ঘুরেই আসি। যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা যদি আগে সোনাঝুরি হাটে গিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হাটকে বাই বাই বলে আমরা খুঁজছিলাম টোটো কঙ্কালীতলা যাব বলে। আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল সোনাঝুরি হাট থেকে কঙ্কালীতলা নিয়ে যাওয়ার জন্য। কঙ্কালীতলা বা কঙ্কালীতলা শক্তিপীঠ তোমরা যাই বলে থাকো না কেন সেটার কিন্তু যথেষ্ট মাহাত্ম্য আছে। শোনা যায় এখানে দক্ষযজ্ঞের পরে দেবী পার্বতীর কঙ্কালের কোমরের কিছু অংশ পড়েছিল। তোমরা যদি কেউ এই জায়গায় গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে এই জায়গার মাহাত্ম্য কতটা। এখানে যেতে আমাদের 20 থেকে 25 মিনিট মতন টোটোতে সময় লেগেছিল। এই মন্দিরে দর্শন করার সময় হলো সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। কঙ্কালীতলার মন্দির ছাড়াও এর আশপাশে আরও অনেক মন্দির আছে, যেমন ভৈরবের একটি মন্দির, সেটিও কিন্তু খুবই জাগ্রত। মন্দিরের আশপাশে ঢোকবার আগে অনেক পূজা সামগ্রী কেনবার দোকান আছে। তোমাদের মধ্যে যদি কেউ মায়ের পুজো দিতে চাও তাহলে সেখান থেকে কিনতে পারো। মন্দিরের আশপাশে খাবার দোকান কিন্তু খুবই কম। তোমরা যদি কিছু খাবার খেতেও চাও তাহলে মিষ্টির দোকান আর নয়তো চা বিস্কুটের দোকান সবসময়তেই খোলা পাবে। আমরা যেহেতু টোটোতে গেছিলাম তাই মেন মন্দিরের গেট থেকে কিছুটা আগেই আমাদের নামিয়ে দিয়েছিল। আর এই যে পাশে যে ফাঁকা জায়গাটা, এখানে গাড়ি আর বাইক রাখার ব্যবস্থা আছে। আর এই হলো সেই মন্দির যার জন্য এত দূর আসা। মন্দিরের আশপাশটায় অনেক গাছ আছে, তাই জন্য জায়গাটা কিন্তু বেশ ঠান্ডায়। সন্ধেবেলা হলে কিন্তু এই মন্দিরের আশপাশে অনেক বাউলেরা আসেন এবং তাদের গান শোনান। দিনটা যেহেতু শনিবার ছিল তাই ভিড়টাও একটু বেশি ছিল। মন্দিরটা অনেক বড় থাকায় সেরকম কোনো অসুবিধা হয়নি। আর এই যে সামনে ছোট্ট পুকুরটা দেখতে পাচ্ছ, এখানেই নাকি কঙ্কালের অংশটি পড়েছিল, তাই এর জল কিন্তু খুবই পবিত্র। শীতকালের দুপুর ছিল তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিল। আমরা আর বোলপুর স্টেশনে না গিয়ে প্রান্তিক থেকে আমাদের ট্রেন ধরেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি আবার চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।